নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। এই যেন খানিকটা ধরি মাছ নাছুই পানি, এই কায়দায় পিএসসি চেয়ারম্যান পদ নিয়ে এটাই এখন স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেসের। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বিতর্ক তুঙ্গে এই মুহূর্তে বাংলা রাজ্য রাজনীতিতে। দীর্ঘদিনের রীতি ছিল, সেই দীর্ঘদিনের রীতি কি বলে যে বিরোধীদের মধ্যে থেকে কোনো একজনকে পিএসসি চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল, এতদিন পর্যন্ত তিনি মনোনীত হতেন। কিন্তু দীর্ঘদিনের সেই রীতি ভাঙার অভিযোগ তুলে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। আর সেই অভিযোগের জবাব হিসেবে তৃণমূলের বক্তব্য, মুকুল রায় তো এখন বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি, তাই খাতায় কলমে তিনি এখনো বিজেপির বিধায়ক। আর সেই কারণে বিরোধীদের অভিযোগের কোনো সারবত্তা নেই। তৃণমূলের এই কৌশলকে বলা যায় সাপও মরল অথচ লাঠিও ভাঙল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই বিষয় নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই নিয়ে ঠিক কেন, কোন জায়গা থেকে, তার পার্সপেক্টিভ থেকে, তার দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়েছে যে মুকুল রায় পিএসসির চেয়ারম্যান হতেই পারেন, সেখানে কোনো সমস্যা নেই, মানে এখানে প্রথা ভাঙার কোনো বিষয় নেই। কি ছিল তার সেই সময়কার তথ্য দেখে নেব শুরুতে। নমিনেশন যে কেউ জমা দিতে পারে, এবং যিনি জমা দিয়েছেন মুকুল রায়, তিনি তো বিজেপি পার্টির মেম্বার। অসুবিধার কি আছে? তাকে তো কালিম্পং থেকে এমনকি বিনয় তামাংদের পার্টিও সাপোর্ট দিয়েছে, আর আমরাও সাপোর্ট দেবো। এটা স্পিকারের ডিসিশন। আর যদি ভোটাভুটি হয় আমরা ভোটে জিতবো। আসুক না, কার কত শক্তি দেখে নিক না। মানুষের ভোটে জিতে এসেছি, ওই ভোটটাই আমরা জেতাবো যাকে প্রয়োজন তাকে। 24শে জুন 2021-এর বক্তব্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই সময় ভোটাভুটির প্রসঙ্গ তিনি তুলেছিলেন। যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ভোটাভুটির প্রসঙ্গটা সম্পূর্ণ অবান্তর, কারণ ওই যে একটা শব্দ মেজরিটি, সেই জায়গাতে কোথাও আটকে যাবে সেই বিষয়টা। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে সোজাসুজি স্বর্ণালী শুরু করছে বিতর্ক নিয়ে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ, সব থেকে বিগত সমস্ত বিতর্ককে কোথাও পিছনে ফেলে দিচ্ছে এই বিতর্ক। কারণ পিএসসি চেয়ারম্যান নিয়ে কোথাও একদম আক্রমণাত্মক রয়েছে বিজেপিও, একদম বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্রমেদিনী, সেরকম একটা মানসিকতা ছিল। কিন্তু সেই জায়গা থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অনৈতিক, এবং এই অনৈতিক পদক্ষেপকে কোনোভাবেই সমর্থন নয়, কোনোভাবেই পাশে থাকা হবে না, সেই জন্য একদম রুদ্রংদেহী মূর্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম। তৃণমূল নেত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, যেহেতু খাতায় কলমে মুকুল রায় এখনো বিজেপি বিধায়ক, তাই তাকে পিএসসি চেয়ারম্যানের পদ দেওয়া হলে রীতি ভাঙছে কোথায়? আর এখানে পাল্টা দলত্যাগ বিরোধী আইনের কথা বলছেন বিরোধীরা। বিজেপির অভিযোগ যে এ রাজ্যে আজ দলত্যাগ বিরোধী আইন বলবৎ থাকলে তৃণমূল কংগ্রেস এইভাবে তার সুযোগ নিতে পারত না। এক্ষেত্রে সেখানে কোথাও নৈতিকতার প্রশ্নেই শাসক দলকে বিঁধছেন বিরোধীরা। আজই রাজভবনে গিয়ে এই বিষয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পিএসসি নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি। ঠিক কি বলেছেন শুভেন্দু, শুনে নেব। তৃণমূল কংগ্রেস এবং তার জোট শরিকের সমর্থন এবং প্রস্তাবে নির্বাচিত লোককে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে কেন? এটা রুল 302-এর ভায়োলেশন বলে আমরা মনে করি। রাজ্যপালের এই বিষয়ে মহামহিম রাজ্যপালের হস্তক্ষেপ আমরা প্রার্থনা করেছি। আর এই বিতর্ক শুরু করতে গেলে, এই নিয়ে আলোচনা শুরু করতে গেলে প্রথমেই যারা বিগত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম ফলো করছেন, যারা জানেন যে এই বিতর্ক নিয়ে দু তরফ থেকেই কোথাও পারদ তুঙ্গে, সেই জায়গা থেকে তাদের জন্য বক্তব্য আরো বেশি স্পষ্ট করে দেওয়া দরকার যে পিএসসি এই মুহূর্তে কেন এত গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেন এই বিষয়কে, যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামছেন বিজেপি বিধায়কেরা, কেন রাতারাতি এই গণ ইস্তফার সাক্ষী থাকতে হচ্ছে বাংলার মানুষকে, যারা দেখছেন যে বিধানসভা থেকে 8টি গুরুত্বপূর্ণ কমিটি থেকে পদত্যাগ করলেন 8 জন বিধায়ক। কোন জায়গায় প্রতিবাদ? পিএসসি নিয়ে তাহলে কোথায় সংশয়? কেন পিএসসি এত গুরুত্বপূর্ণ? পিএসসি হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সরকারের আয় ব্যয়ের হিসাব রাখে এই কমিটি। রীতি অনুযায়ী এই কমিটির চেয়ারম্যান হয়ে থাকেন বিরোধীরা। আর এখানেই বিরোধীদের প্রশ্ন, মুকুল রায় তো এখন শাসক দলে যোগ দিয়েছেন, তাহলে তাকে পিএসসি চেয়ারম্যান কেন দেওয়া হলো সেই পদ? কারণ সরকারের যে আয় ব্যয়ের হিসাব, সেই হিসাব যখনই এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে তুলে ধরা হয় বা এই কমিটি যখন সেই হিসাব দেন, সেক্ষেত্রে বিরোধীরা কেউ যদি সেখানে থাকেন, তার চেয়ারম্যানের ভূমিকা পালন করেন, সেক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে। অর্থাৎ যে কোনো রকমের দুর্নীতি সেই জায়গার
প্রথম ধাপ, কোথাও সেই বিষয়টায় একটা স্বচ্ছতা চলে আসে, সেই দুর্নীতি সেই দুর্নীতি নিয়ে এগোনো যায় না। এটা একটা গণতান্ত্রিক পরিকাঠামো, একটা সংসদীয় পরিকাঠামো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সাংবিধানিক সেই জায়গা থেকে সরে এসে রীতি ভাঙার অভিযোগ তুলছেন বিরোধীরা। এই বিষয় নিয়ে বিরোধীরাও কি বলছেন, দিলীপ ঘোষ কি বলছেন? দিলীপ ঘোষ তিনি বলছেন যে মুকুল রায়কে নিয়ে তিনিও কোথাও এক হাত নিয়েছেন। কি বলেছেন তিনি শুনে নেব একবার। সরকার যদি রীতিনীতি মেনে না চলে, চালাকি করে, তাহলে আমরা সঙ্গে সহযোগিতা করব না। এবং সে পিএসসি কমিটি যেটা পদ্ধতিগতভাবে বিরোধী দল যে নাম পাঠায় সেই নাম থেকেই চেয়ারম্যান ঠিক হয়। এবারে সেই নামের থেকে করা হয়নি, তারা কথা রাখেননি, তাই আমরা ঠিক করেছি কোনো কমিটির চেয়ারম্যানে আমরা থাকবো না, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ আমরা নেব না। মুকুল রায় এখন তৃণমূল কংগ্রেস নেতা, আবার খাতায় কলমে তিনি বিজেপি বিধায়ক, আর সেই সুযোগ নিয়ে কোনো রীতি বিরোধী কাজ হয়নি বলেই দাবি করছে তৃণমূল কংগ্রেস। এই দাবি করেছেন আজকে সৌগত রায়, স্পষ্ট দাবি করছেন তিনি কি বলছেন এর পাল্টা শুনে নেব। বিধানসভার বিধি অনুযায়ী পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে নির্বাচিত প্রতিনিধিদের যে কাউকে অধ্যক্ষ চেয়ারম্যান করতে পারে, এইটুকুই লেখা আছে। এটা কোথাও লেখা নেই যে বিরোধী দল থেকেই কাউকে করতে হবে। আর মুকুল রায় তো অফিসিয়ালি এখনো এতেই আছে, বিজেপিতেই আছে। বিধানসভার মধ্যে কোনো বিবৃতি উনি দেননি যে আমি পার্টি ছেড়ে দিয়েছি। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার প্রতিবাদে আজ সবকটি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দেন বিজেপি বিধায়কেরা এবং তারপরে রাজভবনে যান তারা। রাজ্যপালের সঙ্গে দেখা করে এই বিষয়ে তার হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তবে এসবের মাঝে একটা বড় প্রশ্ন হলো, পিএসসির মতো একটি গুরুত্বপূর্ণ কমিটি যে সরকারের আয় ব্যয়ের হিসাব রাখে, সেখান থেকে কৌশলে বিরোধীদের সরিয়ে রেখে কি লাভ হতে চলেছে শাসক দলের? এই নিয়ে আজকে আলোচনা শুরু করব আমরা, এবং এই আলোচনার সঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য নয়, একই সঙ্গে বিজেপির এই যে পদক্ষেপ সেই নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে। আমি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনায় যাব আজকের বিতর্কে। তবে তার আগে আজকের যে পোল কোয়েশ্চেন সেগুলোর দিকে নজর রাখা যাক। প্রথম প্রশ্ন আজকে, দীর্ঘদিনের রীতি ভাঙল কি তৃণমূল কংগ্রেস? পিএসসি পদে মুকুল, এতে কি শাসকের সুবিধা? কৌশলী জবাবে কি বিতর্ক এড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? এই পোল প্রশ্নগুলো আপনাদের জন্য, যারা নিয়মিত ফলো করছেন আমাদের শো সোজাসুজি স্বর্ণালী, এবং যারা বিভিন্ন সময় তাদের ফিডব্যাক আমাদেরকে দেন হ্যাঁ বা না এর মাধ্যমে এই পোল কোয়েশ্চেনগুলোর উত্তর আপনারা দিতে পারেন। আপনাদের এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমি থাকবো। তবে তার আগে আমি আমার শোয়ের দিকে নজর রাখছি। এই সোজাসুজি স্বর্ণালী আজকে বিতর্কে যারা রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন রাজলক্ষ্মী বসু, বিজেপি নেত্রী, রয়েছেন কোহিনুর মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা, এবং রয়েছেন শতরূপ ঘোষ বাম নেতা। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলায় এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথম প্রশ্নে রাখি আজকে কোহিনুরের কাছে। কোহিনুর, এই যে এতদিনের রীতি প্রথা বলা হচ্ছে, আবার পাশাপাশি এও বলছেন সৌগত রায় যে এখানে কোনো এরকম কোনো আইন কিছু নেই, কিন্তু সেই জায়গা থেকে স্বচ্ছতা বজায় রাখার জন্য বিরোধীদের মধ্যে থেকে কোনো একজনকে নির্বাচিত করে নেওয়া, সেই জায়গা থেকে আপনিও জানেন আমরাও জানি মুকুল রায় তিনি প্রেস কনফারেন্স করে সাংবাদিকের সামনে, বাংলার সমস্ত মানুষের সামনে তিনি পতাকা বদল করলেন, তিনি ঘরে ফিরে এলেন এতদিন বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোলাকুলি করে তিনি তৃণমূল কংগ্রেসে আবার যোগদান করলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করে এখন আপনারা প্রমাণ করবেন যে মুকুল রায় এখনো পর্যন্ত বিজেপি নেতা? দেখুন, পিএসসি কমিটির চেয়ারম্যান কি করে নির্বাচিত হয় সেই প্রশ্নটাকে জানতে হবে। সেটা হচ্ছে প্রপোর্শনাল ভোটে হয়, প্রপোর্শনাল ভোটে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটে হয়। তো সেই প্রপোর্শনাল ভোটে তৃণমূল কংগ্রেস আলাদা করে এরকম কোনো প্রার্থী দেয় না, বা পিএসসির কমিটিতে ঢুকতে গেলে তৃণমূল কংগ্রেসের টিকিট, যেটা সাধারণ পার্লামেন্টারি বা অ্যাসেম্বলি ভোটে লাগে, সেরকম কিছু লাগে না। যে কোনো বিধায়ক তিনি নমিনেশন দিতে পারেন, তিনি নির্বাচিত হতে পারেন। যদি মুকুল রায়ের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ থাকতো তাহলে তার বিরুদ্ধে প্রার্থী বিজেপি দিতে পারত। তারা তো বিজেপির বিরুদ্ধে মুকুল রায়ের বিরুদ্ধে প্রার্থী দেননি। দুই, আজকে পিএসসি চেয়ারম্যান সম্পূর্ণ ডিসক্রিপশন না, যে ছজনের নাম প্রস্তাব করা হয়েছিল কোহিনুর, সেই ছজনের মধ্যে তো মুকুল রায়ের নাম ছিল না, বরঞ্চ অশোক লাহিড়ীর নাম ছিল। পার্টির না, ছজনের পিএসসি কমিটিতে, আমি আবার বলি, পিএসসি কমিটিতে বিজেপি ছজনের নাম দিয়েছিল, বাকি 13 জন তৃণমূল কংগ্রেস এবং মুকুল রায় একজন, তিনি নাম নিজের নমিনেশন জমা করেছিলেন।
যদি 6 জনের জায়গায় বিজেপি বাকি টোটাল 21 জনের নামই 20 জনের নামই বিজেপি দিতে পারতো, এটা কোনো অসুবিধা নেই। তারপরে সিঙ্গেল ট্রান্সপারেন্ট ভোটের মাধ্যমে ভোট হতে পারতো, এটাই পিএসসির নিয়ম, পিএসসি কমিটি নির্বাচনের নিয়ম। এবং তারপর চেয়ারম্যানটা নির্বাচিত করেন সম্মানীয় স্পিকার। আমার যে কথার বলাটার বিষয় আছে যে মুকুল রায় এখনও এই মুহূর্তে দাঁড়িয়েও তিনি যে পার্লামেন্টারি যার বেঞ্চ আছে সেই বেঞ্চে কিন্তু তিনি বিরোধী বেঞ্চে বসছেন, তিনি এখনো আইনত। কোহিনূর, এটাই তো দুর্ভাগ্য, বাংলার মানুষের দুর্ভাগ্য এবং প্রত্যেকে যে এটা কি দ্বিচারিতা নয় কোহিনূর? একজন নেতা, একজন পলিটিশিয়ান, তিনি হঠাৎ করে তার নিজের কারণে নিজের রাজনৈতিক স্বার্থে, ক্যারিয়ারের স্বার্থে তিনি দল পরিবর্তন করে বিজেপি হলেন, সেখান থেকে টিকিটে তিনি জিতলেন, জিতে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। আমি একটু বলি, শেষ করি। আরে আমি বলছি, একদম শুনুন না। আমার মনে হয় যিনি এই অভিযোগটা রাজভবনের সামনে দাঁড়িয়ে করছেন তাকে অন্তত ইংরেজির একটা প্রবাদ, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, এটা অন্তত শিখে রাখা উচিত। তার বাড়িতেই এমন একজন আছেন যিনি বিজেপি জয়েন করেছেন, মোদিজির সভায় গেছেন, কিন্তু তিনি দল ত্যাগ করেননি, তিনি এখনও তৃণমূল, অফিসিয়াল তৃণমূলের সাংসদ হিসাবে সাংসদ আছেন। তাকে দেখতে হবে। একজন বর্ধমানের সাংসদ, তিনিও বিজেপি জয়েন করেছেন, বর্ধমান জেলা জুড়ে তিনি প্রচার করেছেন বিজেপি প্রার্থীদের হয়ে, কিন্তু তিনি সাংসদ পদ থেকে পদত্যাগ করেনি। আগে নিজের ঘরটা শুভেন্দুবাবু পরিষ্কার করুক, তারপর অন্যের বাড়িতে ঢিল মারতে আসবে। আমি এই প্রশ্নের উত্তর নিয়ে যাবো রাজলক্ষ্মীর কাছে। রাজলক্ষ্মী কি বলবেন? যদিও শিশির অধিকারী এবং মুকুল রায়কে কি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিতর্কটা কি একসাথে খেলতে পারি, এটা আমার প্রশ্ন রয়েছে। তবে আমি উত্তরটা রাজলক্ষ্মী থেকে নেব। রাজলক্ষ্মী কি বলবেন? নিশ্চয়ই, সবাইকে নমস্কার জানাচ্ছি। স্বর্ণালী, আসলে এই বাংলার বুকে একসময় রানী রাসমণি তিনি তার নিজের জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। কেন করেছিলেন? কারণ উনি টাকার হিসেব দিতে পারছিলেন না। এই বেলুর মঠের বুকে একবার উচ্চারিত হয়েছিল, শাকের টাকা মাছে, মাছের টাকা যাতে শাকে ব্যবহৃত না হয়। কিন্তু দুঃখের বিষয়, কেন আজকে পাবলিক অ্যাকাউন্ট কমিটি এবং তার চেয়ারম্যান নিয়ে এত টানাপোড়েন চলছে, তার কারণ হচ্ছে এটাই। কারণ এর আন্ডারে, অর্থাৎ ইকোনমিক সেক্টর অডিট নম্বর 1, যার আন্ডারে মোটামুটি 19টা ডিপার্টমেন্টস রয়েছে, যাতে 4টে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং 15টা নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং 18টা অটোনোমাস বডি আছে। অর্থাৎ পুরো কোথায় কি টাকা দেওয়া হচ্ছে এবং তার কি ব্যয় হচ্ছে, সেই খতিয়ানটা যখন আমরা চাইতে যাব, অর্থাৎ যে টাকা নিচ্ছে সেই যদি টাকার ব্যয়ের হিসাবটা দেয় তাহলে তো চলে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুকুল রায় না ঘটকা না ঘাটকা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, অর্থাৎ তিনি কিনা মনে প্রাণে তৃণমূল হয়ে গিয়েছেন, তিনি কিনা এখন টেকনিক্যালি কোথাও গিয়ে বিজেপি, যদিও এখানে অনেকগুলি প্রশ্ন থেকে যাচ্ছে, তাই এখন মুকুল রায়কে এতটা প্রেফার করা হচ্ছে, এতটা প্রেফার করছেন। এবং গত 9 তারিখে যে রেজলিউশন দিয়েছেন, মানে অধ্যক্ষ মহোদয় রেজলিউশন দিয়ে বলছেন যে 7 জন বিজেপি এমএলএর মধ্যে একজনকে চুজ করা হলো, এই 7 জনের মধ্যে একজন হয়ে গেলেন মুকুল রায়। তাহলে তৃণমূল কংগ্রেস এখন স্বীকার করুক যে মুকুল রায়কে তারা জয়েন করাননি, মুকুল রায় তৃণমূলে আসেননি, সব মিথ্যা ছিল, সব নাটক ছিল, সব পাবলিসিটি স্ট্যান্ড ছিল, নাম্বার 1। এবার নাম্বার 2, সেটা হচ্ছে যে ওই 25শে সেপ্টেম্বর 2017 তৃণমূল কংগ্রেস নিজে উচ্চারণ করে বলেছিল আগামী 6 বছরের জন্য মুকুল রায়কে সাসপেন্ড করা হলো তৃণমূল থেকে। তাহলে তো 23 পর্যন্ত উনি এমনি সাসপেন্ডেড। তাহলে তৃণমূল এখানে কি করছে? এবার চলে আসে একটা অন্য বিষয়, সেটা হচ্ছে গারুলিয়া পুরসভার সুনীল সিং এর কথাটা মনে করতে হবে। সেই সুনীল সিং, তিনি যখন 16 সেপ্টেম্বর 2019, তিনি যখন, তখন উনি চেয়ারম্যান ছিলেন, তিনি যখন বেশ কিছু তৃণমূল কাউন্সিলরকে নিয়ে বিজেপি জয়েন করলেন, তখন তৃণমূল বলেছিল এটা অনৈতিক এবং তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। তাহলে আজকে মুকুল রায় এটাকেও তাহলে আমরা অনাস্থা প্রস্তাব আনবো এবং ওনার বিধায়ক পদ এখান থেকে ওনাকে পদত্যাগ করতে হবে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে 5.5 লক্ষ কোটি টাকা দেনার দায় রাজ্য জর্জরিত। সমস্যাটা হচ্ছে জিটিএ এর অডিট হয়নি এবং 2016 26শে সেপ্টেম্বর মমতা ব্যানার্জি বলছেন জিটিএ কে 4000 কোটি টাকা দিয়েছেন, বিমল গুরুং বলছেন না না আমাদের কিছু বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, অমিত মিত্র রাজ্যের অর্থমন্ত্রী, তিনিও তো বলছেন যে রাজ্যের একাধিক জায়গায় এই মুহূর্তে রাজ্য দেনার দায় ডুবে রয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে অশোক লাহিড়ীর মতো একজন যোগ্য প্রার্থী, না স্বর্ণালী, অসুবিধাটা হচ্ছে এইটাই, তাকে মনোনীত করা গেল না, তার জায়গায় মুকুল রায়। রাইট, অসুবিধাটা হচ্ছে এইটাই, পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান বিরোধী হলে পরে হিসাবটা চাওয়া হবে। পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান বিরোধী হলে হিসাবটা চাওয়া হবে। 2017 পর থেকে এখানে ক্যাগ আসেনি, যা ভারতবর্ষের কোন রাজ্য হয়নি।
2000 আগে কোটি টাকার আপনাদের এখানে বিধায়কের কোভিড হিসাবটা ফান্ডে নিন। তছরূপ হয়েছে। কটা জিতে অন্যান্য এসেছিল, এয়ারপোর্টে এখন 11% কটা পড়ে আছে। দুবারে 46% হয়ে গিয়েছে। accounts আমরা committee আমরা এই জায়গা থেকে প্রশ্ন শতরূপের কাছে। এই আমি আসবো রাজলক্ষ্মী কোহিনুর আসবো আমি। শতরূপ, বামেরা কেন এক্ষেত্রে চুপ করে রয়েছে? তারা কেন এই বিষয় নিয়ে কেন কোনো মুখ খুলছে না? কেন কোনো ধরনের কোনো প্রতিবাদ এই বিষয় নিয়ে সমালোচনা নেই? আপনি কি সমর্থন করছেন শতরূপ? যেটা হলো এই নৈতিকতার জায়গা থেকে আপনারা কি সমর্থন করছেন যেভাবে মুকুল রায়কে পিএসসির চেয়ারম্যান পদে বসানো হলো? ও ভাই কোহিনুর, শতরূপ আমার নাম। কোহিনুর ভাই, শতরূপ আমার নাম, আমায় জিজ্ঞেস করেছেন। সেটা হচ্ছে স্বর্ণালী, দেখুন আমি প্রথমে একটা কথা বলি, এটা মুকুল রায় বা কারোর প্রশ্ন না, যে কোনো আমাদের ভারতবর্ষের যে কোনো রাজ্যের বিধানসভাতেই পিএসসির চেয়ারম্যান বিরোধী দল থেকে হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, যে কোনো বিধানসভাতেই পিএসসির চেয়ারম্যান বিরোধী দল থেকে হওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাজলক্ষ্মী একটা ইংরেজি প্রবাদ বলল, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি একটা বাংলা প্রবাদ মনে করাই, আপনি আচুরি ধর্ম পরের শেখাও। পিএসসি চেয়ারম্যান নিয়ে তৃণমূল যে এবছর রাজনীতিটা করলো মুকুল রায়কে না করে, বা বিজেপি মানে মুকুল রায়কে করে বিজেপি থেকে কাউকে না করে, এবং আপনারা বলছেন যে এর ফলে দীর্ঘদিনের রীতি ভঙ্গ হলো। আপনারা এটা জানেন না এমন নয়, রীতিটা আজকে ভঙ্গ হয়নি, রীতিটা 2016 সালে ভঙ্গ হয়েছিল। দল পাল্টে তৃণমূলে যোগ দেওয়া, না সূর্যকান্ত মিশ্রের সময় না, সুজন চক্রবর্তীর সময়। সূর্যকান্ত মিশ্রের সময় আনিসুর রহমান পিএসসি চেয়ারম্যান ছিল 2011-এ। 2016 সালে রীতিটা ভঙ্গ করা হয় যখন মানুষ ভূঁইয়া দল পাল্টে তৃণমূলে যান, এবং তারপর তাকে পিএসসি চেয়ারম্যান করা সুজন চক্রবর্তীকে না করে। দেখুন আমি, এবং তখন যখন এই ভায়োলেশনটা হয়েছিল, তখন এই শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে সেই ভায়োলেশনটাকে সমর্থন করেছিলেন। কারণ যতদূর আমি জানি সুজন চক্রবর্তীর সময় তো যে 6 জনের নাম ছিল, সেই 6 জনের নামের মধ্যে মানুষ ভূঁইয়ার নাম ছিল, কিন্তু এখানে তো কোনোভাবেই ছিল না। এই দুর্বল যুক্তিটা আজকে শুভেন্দু অধিকারীও গভর্নরের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে বলেছেন। কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে, আপনি যেটা সঠিকভাবে আলোচনার শুরুতেই আপনি বলেছেন যে পিএসসি চেয়ারম্যান অপোজিশন থেকে, বা রাজলক্ষ্মীও খুব সঠিকভাবে কথাটা বললো, পিএসসি চেয়ারম্যান অপোজিশন থেকে হবে। এর কারণটা কি? কারণটা হচ্ছে যে একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন। দেখুন, যে মেজরিটি পেয়ে গভর্নমেন্ট ফর্ম করেছে, সে পিএসসি কেন যে কোনো কমিটির চেয়ারম্যান পদেই ভোটে বিধানসভায় জিতে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এটাকে নিয়ে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়াই করার কিছু নেই। তা সত্ত্বেও গণতন্ত্রের রীতি মেনে কেন বিরোধী দল থেকে পিএসসি চেয়ারম্যান করা হয়, তার কারণটা হচ্ছে যেটা সঠিকভাবে আপনারা বললেন, যে সরকারের হিসেবপত্রে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমি সেই কারণেই বলছি, ভোট করিয়ে শাসক দল যদি কমিটি চেয়ারম্যান পদ দখল করে তাহলে শাসক দল জেতে, আর সর্বসম্মতিক্রমে যদি বিরোধী দলের নেতা পিএসসি চেয়ারম্যান হন তাহলে ভারতবর্ষের গণতন্ত্র জেতে, যেটা 2016-তেও হয়নি, 2021-এ হচ্ছে না। কিন্তু আপনি আমাকে যেটা জিজ্ঞেস করলেন যে আমরা সমর্থন বা বিরোধিতা শুভেন্দু অধিকারীর সাথে করছি না কেন, তার সবচেয়ে বড় কারণ এইটাই, আমাদের রাজ্যে যেমন প্রায় এমন কোনো তৃণমূল নেতা নেই যে আগে কখনো চুরি করেনি, তেমন প্রায় এমন কোনো বিজেপি নেতা নেই যে আগে কখনো তৃণমূল করেনি। আগের বার 2016-এ যে অন্যায়টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং শুভেন্দু অধিকারী সেটাকে সমর্থন করেছিলেন, শুভেন্দু অধিকারী সেই অন্যায় অংশগ্রহণ করেছিলেন, আজকে সেই অন্যায়ের ভিকটিম হচ্ছেন শুভেন্দু অধিকারী। আপনি বলছেন আমাকে এখন শুভেন্দু অধিকারীকে সমর্থন করতে হবে? না, শুভেন্দু অধিকারীকে সমর্থন কেন করবেন? যে অনৈতিক বিষয়টা হচ্ছে সেটাকে তো অন্তত সেই বিষয়টা অপোজ করা উচিত নাকি? আমি ধরে নেব এই জায়গা থেকে বিধান পরিষদ বিল ইতিমধ্যেই সেখানে অনৈতিক, যেটা 2016-তে হয়েছিল অনৈতিক, বিধান পরিষদ পাস হয়ে গেলে আমি আপনাকে খুব সত্যভাবে বললাম, আপনারাও কয়েকজন এমএলএ পাবেন, সেই জন্যই কি তাহলে চুপ করে রয়েছেন শতরূপ? বিধান পরিষদের আশায় কি তাহলে আপনারা চুপ করে রয়েছেন? আমি আপনাকে একটা জিনিস মনে করাই স্বর্ণালী, আমি আপনাকে শুনুন, যে দল, শুনুন, বিধান পরিষদের বিরোধিতা 2011 সালে যখন ইলেকশন ম্যানিফেস্টোতে ছিল তখন থেকে আমরা বিরোধ করে এসেছি। আপনাকে মনে করাই স্বর্ণালী, বিধান পরিষদটা পশ্চিমবাংলায় তো একদিন ছিল, ওটা এমনি একদিন ডানা মেলে আকাশে উড়ে যায়নি, ওটা বামপন্থীরা সরকারে আসার পরে বিধান পরিষদ তুলে দিয়েছিল পশ্চিমবাংলা থেকে। সুতরাং আমাদের বিধান পরিষদের দিকে মুখ তাকিয়ে বসে থাকার কোনো প্রশ্ন নেই, আমরা তো বিধান পরিষদের বিরোধী। কিন্তু আমি খালি আপনাকে একটা ইতিহাস জানাই, আমি দলটার নাম করছি না, কোনো দলকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমাদের যখন সরকার ছিল, জ্যোতিবাবু একটা কথা বলতেন বারবার, যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, যে জিতেছে তার রাইটার্স বিল্ডিং আছে কিন্তু বিধানসভাটা বিরোধীর। আপনাকে একটা উদাহরণ দিই, সেই সময় একটি দল ছিল পশ্চিমবাংলা, দলটি এখনও আছে, তখন তাদের 2 জন এমএলএ ছিল পশ্চিমবাংলায়, 2 জন এমএলএ ছিল, সেই দলের দলীয় সম্মেলন ছিল,
তাদের সেই সময় বিধানসভা সেশন চলছে, সেই দলটার দলীয় সম্মেলন সেই দিন আছে বলে বিধানসভা সেশন মুলতবি রাখা হয়েছিল। এইটা ছিল গণতন্ত্রের প্রতি, বহুদলীয় গণতন্ত্রের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। তাই আমি আবার বলছি, এখানে মুকুল রায় বা শুভেন্দু অধিকারী আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে পিএসসি চেয়ারম্যান ডেফিনেটলি বিরোধী পক্ষ থেকে হওয়া উচিত, কিন্তু এই কথাটা শুভেন্দু অধিকারীর মুখে মানায় না। রাজলক্ষ্মী, কোহিনুর, দুজনের কাছেই আসবো আমি। রাজলক্ষ্মী, আচ্ছা, আমি প্রথম শাসক দলের যিনি এখানে প্রতিনিধিত্ব করছেন তার কাছে আমার প্রশ্ন যে উনি বললেন এটা হতেই পারে, তো কি অর্থে হতে পারে আমাকে বোঝাতে হবে, কারণ রুলস নাম্বার 302 নম্বর রুলসে যেটা বলা আছে ওখানে পরিষ্কার একটা শব্দবন্ধ মেনশন করা আছে যে আনুপাতিক হারের ভিত্তিতে যাদেরকে মনোনীত করা হচ্ছে বা যাদের নাম প্রস্তাব করা হচ্ছে সেইখানে বলা আছে তাকেই করতে হবে নমিনেট, অর্থাৎ সেখানে কিন্তু মেয়ে কথাটা বলা নেই, শ্যাল কথাটা বলা আছে। অর্থাৎ শ্যাল মানে এখানে ধরেই নিচ্ছি বিরোধী পক্ষের যে 6 জনের নাম প্রস্তাবিত করা হলো তাদের থেকে নেওয়া হবে। তো মেয়ে আর শ্যালের মধ্যে যে গ্রামাটিক পার্থক্য আশা করছি সেটাও রাজলক্ষ্মী, রুলের বিষয়টা যদি নাও যাই তাহলে আমরা স্পেসিফিক প্রশ্ন শতরূপের কাছে এবং কোহিনুরের কাছেও যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে স্বচ্ছতা, তাহলে তৃণমূল কংগ্রেসের আয় ব্যয় হিসেব, সরকারের আয় ব্যয় হিসেব মুকুল রায় রাখবেন, তাহলে সেক্ষেত্রে স্বচ্ছতা কোথায় থাকবে? কোথাও লেখা নেই যে বিরোধী দল থেকে যাদের আম আসবে তাদের দিতেই হবে। আমি তো সেই কথাটাই বলছি স্বর্ণালী, আপনারা আবারও সেই রুলের মধ্যে চলে যাচ্ছেন যেটা যে ধরনের অর্থনৈতিক তছরূপ করে বসে আছে, প্রপোর্শনাল ভোটে আছে, যদি সিঙ্গেল এবং সিঙ্গেল ট্রান্সপারেন্ট ব্যালটে ভোট হবে, যদি ভোট বিজেপি ভোট করতে পারত, বিজেপি বিধানসভায় ভোটে যেতে পারত, যদি মুকুল রায়কে নিয়ে আপত্তি থাকতো তাহলে 7 নম্বর প্রার্থী বিজেপি দিতে পারত। কি মুশকিল, আমি আসছি রাজলক্ষ্মী, আপনার কোহিনুরের কাছে খুব স্পেসিফিক প্রশ্ন। কোহিনুর, এতক্ষণ ধরে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আমার আপনার কাছে প্রশ্ন, স্বচ্ছতা বজায় রাখাটাই তো মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে এই মুহূর্ত থেকে সরকারের আয় ব্যয় হিসেব রাখবেন হচ্ছে মুকুল রায়, সেক্ষেত্রে স্বচ্ছতা কোনো আশাই করা যায় না সেখানে। বিরোধীদের থেকে কেন এই প্রথাটা কেন এসছে? আপনি আইন দেখাচ্ছেন, রুল দেখাচ্ছেন, আমি সবকিছু ছেড়ে দিলাম। কথা বলতে পারি? হ্যাঁ প্লিজ, শতরূপ। কেন আশা করা যায় না স্বচ্ছতা? শতরূপ, স্বর্ণালী, আমি একটা কথা বলতে পারি? স্বচ্ছতা আশা করা যায় না? স্বর্ণালী, আমি একটা কথা বলতে পারি? ট্যাগ আছে, অনেক কিছু আছে। কোহিনুর একটা কথা শোনো। কোহিনুর, তুমি একটা কথা শোনো। বিধায়ক, আমি আসছি, আমি করে আসছি। শতরূপ আগে বলে নিক। শতরূপ প্লিজ। আচ্ছা কোহিনুর, তুমি একটা কথাটি শুনে নাও প্লিজ। শোনো কোহিনুর, তুমি আমার কথা শুনলে, তুমি আমাকে এমনিও চেনো, তুমি খুব ভালো করে জানো যে আমি আর যাই করি না কেন, মরে গেলেও কোনোদিন কোনো বিজেপি নেতাকে কোনো কমিটি চেয়ারম্যান করার জন্য ওকালতি করবো না। কিন্তু তুমি যে রুলের কথাটা বলছো না, হতেই পারে যেটা সৌগত রায় বলেন, এত বছরের পার্লামেন্টারিয়ান, উনি আইন তোমার থেকেও ভালো জানেন, আমার থেকেও ভালো জানেন, হয়তো এটা আইন থাকে, আইনের ফাঁক থাকে, চাইলে শাসক দল থেকে করাই যায়। তুমি যেটা বলছো ভোট, তাহলে ভোট করে বিজেপি জিতে দেখাক। তুমিও খুব ভালো করে জানো বিজেপি কেন কেউই জিততে পারবে না, যা বিধানসভার বিধায়ক সংখ্যা তৃণমূল সব ভোটে জিতবে আগামী 5 বছর বিধানসভায়। তা যদি হয় কোহিনুর, তুমি কি এটা মনে করো 2011 পর্যন্ত প্রত্যেক বছর রাজ্যে পিএসসি চেয়ারম্যান যে তৃণমূল কংগ্রেস থেকে, আমি বলি প্রপোর্শনাল ভোট হলে, আমি বলছি তো বিজেপি যদি প্রপোর্শনাল ভোট করতো তখন তো ভোট হলে বামফ্রন্ট জিততো। 6 জন হতো না, বিজেপি যা বিধায়ক আছে তারা কেউ বিজেপিকেই ভোট দিত না। এই ইকুয়েশনটাই তো আছে। 1 মিনিট, শতরূপ শেষ করে নিন, প্লিজ শতরূপ শেষ করে নিন। অ্যাভয়েড করে যেও না। তুমি কিন্তু আমার প্রশ্নটা বুঝতে পেরেছো ভাই কোহিনুর, তুমি কিন্তু আমার প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পেরেছো ভাই, তুমি এটাকে জাগলারি করো না। এখানে কমিটিতে সদস্য সংখ্যা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না, সেই আলোচনা করার জন্য আজকে আমাদেরকে রিপাবলিক বাংলা ডাকেনি। আলোচনা হচ্ছে আমি তো বলছি চেয়ারম্যান পদটাকে নিয়ে। তুমি কি মনে করো বামফ্রন্ট ভুল করেছিল? বামফ্রন্টের 235 জন এমএলএ, আমার প্রশ্ন শুনে নাও, আজকে নাম্বার অনুযায়ী তো এমএলএ থাকা সত্ত্বেও বিজেপি 6টা পাচ্ছে, বামফ্রন্টের 200 বিধায়করা শুনে নাও কথাটা কোহিনুর, ইন্টারাপ্ট করো না। তোমার 6টাও বিজেপি পেত না। তোমার কাছে যদি উত্তর থাকে কোহিনুর, আমার প্রশ্ন শেষ করার পরেও সেই উত্তর থাকবে। কোহিনুর, তোমার কাছে যদি উত্তর থাকে, আমার প্রশ্ন শেষ করার পরেও সেই উত্তর থাকবে, হারিয়ে যাবে না। 235টা আসন 2006 বামফ্রন্ট জেতার পরেও পিএসসি চেয়ারম্যান এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন। এইটা কি ভুল হয়েছিল তুমি মনে করো আমাদের রাজ্যে? ভুল হয়নি, জানো তো। ভোট হলে সেদিনও বামফ্রন্ট জিততো, কিন্তু তৃণমূলের চেয়ারম্যান হয়েছে মানে সেদিন গণতন্ত্র জিতেছে বাংলায়। এখন কোন দলের বিধায়ক হয়েছে? কোন দলের বিধায়ক হয়েছে? এখন কোন দলের বিধায়ক হয়েছে? না আপনি বলুন না কোহিনুর, কোন দলের বিধায়ক নির্বাচিত হয়েছে এখন? এইটা তিনি তো না বিধানসভায় তিনি নথিভুক্ত। তার মানে তুমি বলছো কোহিনুর মুকুল রায় বিজেপির নেতা? তোমার নেত্রী বিজেপি নেতাকে পার্টি অফিসে নিয়ে প্রেস কনফারেন্স করেন আর অভিষেক ব্যানার্জি বিজেপি নেতাকে জড়িয়ে ধরেন?
পার্টি অফিসে ডেকে, তুমি এটা বলছো? মুকুল রায় এর ফলে কে? কি এটা তো তুমি আমার তো একটা বলেছেন চেয়ারম্যানের এখন লাখ বিতর্কে টাকার উঠে যাবে, প্রশ্ন। কিন্তু তোমার দলের মুকুল কোনো রায় কে? বিধানসভার মধ্যে মুকুল রায় কে? বিজেপি নেতা না তৃণমূল কংগ্রেস নেতা? মুকুল একটা রায় লোক কে? যাকে তুমি আচ্ছা, অনেকক্ষণ ধরে রাজলক্ষ্মী কিছু বলতে, রাজলক্ষ্মী প্লিজ, অনেকক্ষণ ধরে বলতে চাইছেন। বিধানসভার মধ্যে মুকুল একটা রায় লোক যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাবা কি সুন্দর যুক্তির কোহিনূর। বিধানসভার মধ্যে মুকুলের এক পরিচয়, বিধানসভার বাইরে তৃণমূল ভবনে মুকুলের আরেক পরিচয়। একটা মানুষের দুটো রাজনৈতিক পরিচয়, অসাধারণ যুক্তি, অসাধারণ যুক্তি। বিধানসভার সেই মধ্যে প্রশ্ন মুকুলের শিশির অধিকারীকে নিয়ে বিজেপি হতে পারে। বিধায়ক। সেই প্রশ্ন আগে শুভেন্দু অধিকারী উত্তর দিন, আমি তারপর এবার কথা একটা হবে। পরিষ্কার কথা- আগে নিজের বাড়িটা দেখুন। স্বর্ণালী, সেই আমার প্রশ্ন রাজলক্ষ্মী তো please, শিশির রাজলক্ষ্মী। অধিকারীকে নিয়ে হতে পারে। সেই আমার প্রশ্ন একটা কোথায় ছিল পরিষ্কার জিজ্ঞাসা, যখন সুনীল মুকুল রায় মণ্ডল মহাশয় 16টা নিজে বিধানসভা টুইট করে জুড়ে বলছেন, বর্তমানে প্রচার আমি করছিল তৃণমূলের সর্বভারতীয় তখন সেই প্রশ্নের সহসভাপতি। উত্তর রাজলক্ষ্মীদের এবং আগে সেই দিক। টুইটে আগে সেই প্রশ্নের নোটিশ নিষ্পত্তি হোক, পড়েছে। তারপর এখানে আসবে। অর্থাৎ টুইটার হ্যান্ডেল অরিজিনাল ছিল। কি বলবে কোহিনূর? আরে বিরোধী দলনেতার বাবা, টুইট করে বলছে বিরোধী যে দলনেতার আমি বাবা, তৃণমূল কংগ্রেসের আগে সর্বভারতীয় বিরোধী দলনেতা সহসভাপতি। নিজের বাবাকে ঠিক করুন, এবং তারপর বিধানসভাকে ঠিক সেই করবে। টুইটে আগে নোটিশ নিজে পড়েছে। বিরোধী দলনেতার অর্থাৎ বাবার টুইটার পজিশনটা হ্যান্ডেল দেখুন। অফিশিয়াল। তারপর তিনি বিরোধী দলনেতা, তিনি বলবেন, বাড়িটা একসঙ্গে ঠিক যেটা করুন। বললে তার উপরে চ্যারিটি যায় না। বিগিনস এট হোম। আমি এক এক করে তিনি কথা বলবো, বাড়িটা please, ঠিক করুন, please, বাড়িটা আপনাদের এই ঠিক করে বিষয়টা এসে মানুষের তারপর জানা দরকার। বিধানসভায় তিনি ঠিক কারণ করবেন। হঠাৎ করে কেউ দল পরিবর্তন করলো, ঝান্ডা পরিবর্তন করলো, একদম সবুজ থেকে গেরুয়া হয়ে গেলেন, তারপর তিনি মানুষের মাঝখানে চলে গেলেন, তাকে তিনি ভোট ভিক্ষা করলেন, তিনি জিতে গেলেন, জিতে তিনি বিধায়ক হয়ে গেলেন, দেখুন, তারপর তিনি স্বর্ণালী, আবার পরিবর্তন করে ফেললেন নিজের রং। স্বর্ণালী। হ্যাঁ, এবং এই যে টুইটার এই মুহূর্তে দেখাচ্ছে ওনার টুইটারের প্রোফাইল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি গতকালই বলছিলাম যে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে উনি লিখছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ফরমার ইউনিয়ন রেলওয়ে Twitter is মিনিস্টার, not a গভর্নমেন্ট part অফ of ইন্ডিয়া, এত কিছু parliamentary লিখছেন business. সেখানে। তার কি করে Twitter is দুখানা not a part পরিচয় of হয়? parliamentary কি করে business. মানে বাংলার মানুষকে আর কত উজবুক বানানোর প্রচেষ্টা এটা? কোন জায়গা থেকে এই জায়গা থেকে নৈতিকতা থাকছে, মানুষের বিশ্বাস ভরসা কোন জায়গায় থাকছে? আরে বাংলার মানুষকে উদ্বুক্ত শিশির অধিকারী বানিয়েছে, সেটা বলতে পারছেন না? বাংলার মানুষকে উদ্বুক্ত সুনীল মণ্ডলরা করেছিল। একের পর এক বিধায়ক যখন নির্বাচনের আগে বিজেপিতে চলে যাচ্ছিল, তখন তো বাংলার মানুষকে তাহলে উদ্বুক্ত আপনি বানানো revenge হয়নি। তুলছেন, তাহলে তখন আপনারা তো এই প্রতিশোধ দিলীপ তুলছেন ঘোষেরা এখন। বলেছিল বদলা, বিজেপি আসছে এবং প্রতিশোধ তুলছেন তৃণমূলের তাহলে। পতাকা ধরার লোক পাওয়া যাবে না। নির্বাচনের আগে একের আজকে পর এক সব তৃণমূলের ঝান্ডা বদল পতাকা করে ধরার ফেলেছিল, সেই জন্য জন্য আমরা এখন প্রতিশোধ বিজেপির নেব। একের এইবার পর এক পেয়েছি বিধায়ক মৌকা। নেতারা মরা কান্না কাঁদছে। বোঝা গেল, খুব সময় অল্প, খুব সংক্ষেপে আমি 30 সেকেন্ডের জন্য প্রত্যেকের কাছে আসবো। আমি শুরু করছি আরে প্রথমে। তখন বলেননি কেন? দেখুন, স্বর্ণালী, এটা তখন বলেননি, তখন বলা হয়নি কেন? তখন তো বলেছিলেন যে তৃণমূল দলটা নাকি ঝান্ডা ধরার লোক পাওয়া যাবে না। এখন সেই ঝান্ডা ধরার জন্য লোকে মরা কান্না কাঁদছে। আমি আসবো প্রত্যেকের কাছে, আমাদের সময় একদম শেষের দিকে, প্রত্যেকের কাছে আমি একবার করে আসছি। প্রথমে রাজলক্ষ্মী দিয়ে শুরু করি। তোমার দলে যারা বলেছিলেন ঝান্ডা, হ্যাঁ, শতরূপ শেষ করে নিন প্লিজ, শতরূপ শেষ করে নিন। ও তো কথা বলে যাচ্ছে শতরূপ। আচ্ছা, আসলে মমতা ব্যানার্জির কেন এতটা পছন্দ মুকুল রায়কে? কারণ স্বর্ণালী, তোমাদেরই বুম নিয়ে দেখলাম মনোজ কুমার নাগেলের যে সাক্ষাৎকারটা, সেখানে উনি বলছেন যে সুদীপ্ত সেন একমাত্র মুকুল রায়কে স্যার বলতেন এবং মুকুল রায় একদিনে 80 কোটি টাকা সুদীপ্ত সেনের থেকে নিয়ে নিয়েছিল। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি হচ্ছেন চোর, মুকুল রায় জনসভায় দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি চোর হলে আপনি তাহলে ডাকাত। তাই ওনাদের মধ্যে এত সুন্দর কেমিস্ট্রি, এবং যাতে হিসেবটা কেউ চাইতে না পারে এবং ওই চোর আর ডাকাতের মধ্যে যাতে হিসেবটা ঘোরাফেরা করে, তাই পাবলিক অ্যাকাউন্ট কমিটি চেয়ারপারসন মুকুল রায়। সময় শেষ। কোহিনূর প্লিজ, কোহিনূর প্লিজ। যাকে চোর বলে গোটা দেশ বিদেশের মিডিয়া নিয়ে, এলইডি স্ক্রিন নিয়ে টাকা নিতে দেখিয়েছিলেন, আজকে সারা বিজেপিতে কেউ পাওয়া গেল না। 77টা বিধায়ক কমতে শুরু করেছে, 77টার বিধায়কের মধ্যে এমন একজন বিধায়ক পাওয়া গেল না যাকে স্ক্রিনে টাকা নেওয়া ছাড়া বিরোধী দলনেতা করা যায়। যাকে চোর বলেছিল বিজেপি, আজকে তারাই বিরোধী দলনেতা তাকে করেছে। মানে এককালে চোর ছিল, আজকে চোর তাদের শিরোমণি হয়েছে। ধন্যবাদ কোহিনূর। যদি এখানে আমার একটা ছোট টিপ্পনি কাটার আছে, যে যাকে টাকা নিতে দেখা গেছে তিনি তো মেয়রও হয়ে গিয়েছিলেন কলকাতার, মানে এখনো পর্যন্ত রয়েছেন, সেটাও তো বদলায়নি। যদিও সময় নেই একদম। শতরূপ খুব সংক্ষেপে। স্বর্ণালী, দেখুন, আমার খালি দুটো প্রশ্ন করার আছে আমার দুই প্রিয় বন্ধুকে। প্রথম কথা হচ্ছে, কোহিনূর যেটা বললো যে অনেকে ভেবেছিল তৃণমূলের ঝান্ডা ধরার লোক পাওয়া যাবে না, তারা ভুল প্রমাণিত হয়েছেন, তৃণমূলের ঝান্ডা ধরার লোক আছে। কোহিনূরকে অভিনন্দন। কিন্তু কোহিনূর, তোমার এটা কেমন লাগে বলো তো ভাবতে, যে তুমি একজন সাধারণ তৃণমূল নেতা, তুমি দিনে 24 ঘন্টা তৃণমূলের ঝান্ডা ধরো, আর তোমার নেতা মুকুল রায় বিধানসভার বাইরে তৃণমূলের ঝান্ডা ধরেন না, বিধানসভার ভেতর 3 ঘন্টা বিজেপির ঝান্ডা ধরেন। এক। আর দ্বিতীয় কথা, রাজলক্ষ্মী, এখন কি একটু আফসোস হয় এটা ভাবলে যে মুকুল রায় সেই তো ঝাঁকে ফিরে গেল, মাঝখান থেকে কয়েকদিনের জন্য বিজেপিতে বেড়াতে গেল, আর তোমরা মুকুল রায় টাকা খাওয়ার
ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দিলে, নারদার ভিডিওটা, এখন কি একটু আফসোস হয় ভিডিওটা আবার আপলোড করবে ভাবছো? এই প্রশ্নের উত্তর নেওয়ার মতো আমাদের সময় নেই, আমরা ডেফিনেটলি আবার পরে যখন কখনো কথা বলবো নিশ্চয়ই এই নিয়ে কথা বলবো। তবে রাজলক্ষ্মী কিছু বলছেন, প্রশ্ন যেহেতু প্রশ্ন করে ছাড়লেন, খুব সংক্ষেপে রাজলক্ষ্মী এক লাইনের মধ্যে প্লিজ, এক লাইনের মধ্যে। বলছি তোমাদের আফসোস হয় তোমাদের নেতা সুকুমার সিংহ রায়ের জন্য, যিনি সিঙ্গুর গ্রুপ অফ কোম্পানির মালিক ছিলেন, চিট ফান্ডের একেবারে নেতা বলা যেতে পারে, চিট ফান্ডের একেবারে পৃষ্ঠপোষক বলা যেতে পারে, আফসোস হয় তার জন্য? তার নাম কিন্তু এখন সিপিআইএম এর খাতায় আছে। সময় শেষ, একদম সময় শেষ, সময় শেষ। মানে এমনি তোমার কাছে এই প্রশ্নোত্তর পর্বগুলো চলবে আমার না না বিজেপির এখন এই মুহূর্তে বিধায়ক সংখ্যা কত? সেটাই তো, সময় শেষ, একদম সময় শেষ। আমি কোহিনূর প্রশ্ন রয়ে গেল, আমি এই প্রশ্ন মানুষের প্রশ্ন, আমার নয়। মুকুল রায়ের পরিচয় শেষ পর্যন্ত কি? বিধানসভার মধ্যে তিনি বিজেপি, বিধানসভার বাইরে তিনি তৃণমূল কংগ্রেস। অদ্ভুত একটা মানে বৈচিত্র্যের মধ্যে রয়েছি আমরা। আমাদের এই আলোচনা একদমই শেষ করতে হচ্ছে, সময় একদম নেই। প্রত্যেককে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কোহিনূর, ধন্যবাদ শতরূপ, ধন্যবাদ রাজলক্ষ্মী। এই বিতর্ক, এই ডিবেট আমি শেষ করবো এখানে। তবে ফিরে আসবো একটা বিরতির পর, কারণ আরো কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ ইস্যু সোজাসুজি আমি রাখবো আপনাদের কাছে। ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে জঙ্গি যোগ নিয়ে ইতিমধ্যেই একাধিক খবর সামনে আসছে, প্রত্যেক ক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। হরিদেবপুর থেকে ধৃত 3 জঙ্গিকে লাগাতার জেরায় মিলেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জামাত জঙ্গি সংগঠনকে ছড়িয়ে দিতে রিক্রুটমেন্ট সেল তৈরি করেছিল তারা, এবং মঙ্গলবারই তাদেরকে জেরা করছে এনআইএ। হরিদেবপুরে ধৃত 3 জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। জেএমবি জঙ্গি সংগঠনকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করত এই 3 জন। এর জন্য বাংলাদেশ থেকে ভারতে এসে ঘাঁটি গাড়ে তারা। হরিদেবপুরের ঘর থেকে মিলেছে লিফলেট, যেখানে ঘরে ঘরে বোমা তৈরি নিদান দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা 3টা নাগাদ হরিদেবপুরে জঙ্গিদের জেরায় পৌঁছন এসটিএফ এর আধিকারিকরা। 2টি গাড়িতে করে সেখানে পৌঁছন তদন্তকারীরা। পুলিশ এখন পলাতক সেলিম মুন্সির খোঁজ চালাচ্ছে। এই সেলিম মুন্সি বাড়ি ভাড়া নিয়েছিল হরিদেবপুরে, যেখানে সে উঠেছিল নাজিউর, সাব্বির ও রবিউল। জেএমবি মডিউল গড়ার লক্ষ্যে সদস্য সংগ্রহ শুরু করেছিল এই 3 জন। মালদায় তৈরি হয়েছিল রিক্রুটমেন্ট সেল। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত চলেছে সদস্য সংগ্রহের কাজ। খাস কলকাতায় জামাত জঙ্গি গ্রেফতারের ঘটনায় তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জেএমবি, আল কায়দা, সিমি, জামাত সব লোকেরা এখানে শেল্টার নেয়। মমতা ব্যানার্জি তারা ভোট ব্যাংক, সারা দেশ থেকে উগ্রপন্থীরা সেখানে আড্ডা নেয়। পশ্চিমবঙ্গ হচ্ছে সেফ শেল্টার উগ্রপন্থীদের জন্য। বারবার দেখা গেছে, আবার সেই ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় নেমেছে এবং পুলিশকে কীভাবে রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে, তার ফলে এই ঘটনাগুলো ঘটছে, এটা তার প্রমাণ। বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন হয়, যেহেতু 2 বাংলার একই ভাষা, ইনফিল্ট্রেটাররা এসে এখানকার লোকের মধ্যে মিশে যায়। রাজ্য পুলিশ যখন পারছে তাদের ধরছে। তো আমাদের প্রশ্ন যে সীমান্তে অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কেন ইনফিল্ট্রেশন আটকাতে পারছে না? তারা আটকাতে পারছে না, তাই জেএমবিরা ঢুকছে। আইএস, ইসলাম এবং আনসারুল্লাহ বাংলা টিম আরও 3 জঙ্গি সংগঠনের নাম উঠে আসছে তদন্তে। অন্যদিকে এনআইএ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চলেছেন 3 জঙ্গিকে। ক্যামেরায় দেবব্রত বসুর সঙ্গে পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। গুরুত্বপূর্ণ খবর নজর রাখবো, তবে তার আগে এই মুহূর্তের একটা আরো গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি। যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, ভাটপাড়ায় গুলি চলল। ভাটপাড়ায় সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কাউন্সিলর তার সহকারীকে গুলি করা হয়, এবং ভাটপাড়া পুরসভার মধ্যে তৃণমূল কাউন্সিলরের সহকারীকে লক্ষ্য করে গুলি, এমনটাই খবর আসছে আমাদের কাছে। সুকান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি তথ্য পাওয়া যাচ্ছে এ বিষয়ে আজ? দেখো, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার হিমাংশু সরকার, তার যে সহকারী সৌরভ অধিকারী, তাকেই লক্ষ্য করে কিন্তু গুলি ছোড়ে দুষ্কৃতীরা। কি কারণে গুলি ছুড়েছে সেটা যদিও এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে পুলিশের প্রাথমিক অনুমান যে পুরনো শত্রুতার জেরেই কিন্তু এই গুলি। তবে পুরসভা কম্পাউন্ডের মধ্যে এইভাবে গুলি চালনা কিন্তু রীতিমতো অত্যন্ত আতঙ্কজনক। এবং ভাটপাড়া পুরসভার প্রায় 200 বছরের ইতিহাসে পুরসভার ভেতরে এইভাবে অফিসের মধ্যে গুলি চালনা এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে? দেখো, পুরসভার যে সিসিটিভি রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই ভাটপাড়া থানা কিন্তু খতিয়ে দেখছে। তোমায় বলে রাখি যে এই ভাটপাড়া পুরসভার
ঠিক রাস্তার এপারে ভাটপাড়া পুরসভা, তার ঠিক উল্টো দিকেই কিন্তু ভাটপাড়া থানা। কিন্তু ভাটপাড়া থানার উল্টো দিকে এই রকম ঘটনা কি করে আগ্নেয়াস্ত্র নিয়ে পুরসভার মধ্যে ঢুকলো, সেটাই কিন্তু এখন প্রশ্নের চিহ্ন। পাশাপাশি তোমায় বলে রাখি, একই ঘটনা, এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কিন্তু কারণ পুলিশ বলছে। এবং স্থানীয় সূত্রে যেটা খবর, যে সকালেও কিন্তু দুপুরে কিন্তু এই 13 নম্বর অর্থাৎ ভাটপাড়া পুরসভা যে অঞ্চলে প্রশাসনিক ভবন যেখানে, তার ঠিক লাগোয়ায় 13 নম্বর ওয়ার্ডে কিন্তু ব্যাপক বোমাবাজি হয়। সেখানে দুষ্কৃতীরা বোমাবাজি করে। সকাল থেকে কোথাও পরিস্থিতি উত্তপ্ত ছিল। অনেক ধন্যবাদ সুকান্ত চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। ফিরে এলাম বিরতির পর, এবং যেরকম প্রত্যেক দিনের মতো সোজাসুজি স্বর্ণালীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো সারাদিন চর্চায় থাকছে, সেরকম কিছু ইস্যুর দিকে নজর রাখতেই হয় আমাদের। যেরকম তৃণমূল কংগ্রেসের দরবার নির্বাচনের জন্য প্রচারের জন্য 7 দিন সময় দিয়ে রাজ্যের বিধানসভা উপনির্বাচন করানোর দাবি তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবারে দিল্লি নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হওয়ার পর উপনির্বাচনে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই কি উপনির্বাচন নিয়ে এত তাড়াহুড়ো তৃণমূল কংগ্রেসের? প্রশ্ন রাজনৈতিক মহলের। একুশের বিধানসভা ভোটে তৃণমূলের নিরঙ্কুশ জয়ের পর এবার নজরে রাজ্যের 7 বিধানসভা আসনের উপনির্বাচন করতে প্রস্তুত রাজ্য সরকার। নবান্নে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা চাইবো বাই ইলেকশনগুলো হয়ে যাক, 7 দিন ক্যাম্পেইনের ডেট দিক, বেশি দরকারও নেই ডেট, 10টা থেকে 7টা টাইম দিলেই আমাদেরও হয়ে যাবে। আমরা এর থেকে বেশি নিতেও চাই না, বলে কিন্তু ইলেকশনগুলো বাই ইলেকশনগুলো হয়ে যায়, যেটা আমরা বারবার বলছিলাম। তবে করোনা পরিস্থিতিতে কবে রাজ্যে অনুষ্ঠিত হবে উপনির্বাচন, এখন সেই প্রশ্নই ঘুরছে রাজ্যের রাজনৈতিক মহলে। উপনির্বাচন হওয়ার কথা জঙ্গিপুর, শামশেরগঞ্জ, খড়দা, গোসাবা, দিনহাটা, শান্তিপুর ও ভবানীপুর আসনে। কোভিডের সংযুক্ত মোর্চার প্রার্থীদের মৃত্যু, তার জন্য জঙ্গিপুর ও শামশেরগঞ্জ আসনে উপনির্বাচন। ফল ঘোষণার আগেই কোভিডে মৃত্যু হয় প্রার্থীর, তার জেরে খড়দা বিধানসভা আসনে উপনির্বাচন হবে। প্রয়াত প্রার্থী জয়ন্ত নস্কর, তার জন্যই উপনির্বাচন হবে গোসাবায়। বিধায়ক পদ থেকে ইস্তফা শোভনদেব চট্টোপাধ্যায়, তার জেরে ভবানীপুর আসনে উপনির্বাচন। নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকারের ইস্তফা, তার জেরে উপনির্বাচন দিনহাটা ও শান্তিপুরে। 21-এ তৃণমূলের জয়ে কাঁটা হয়ে দেখা দিয়েছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার। তৃণমূল নেত্রীকে হারিয়ে রাজ্যের বিরোধী দলনেতার পদে শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই একাধিকবার এই বিষয়ে খোঁচা দিতেও ছাড়েননি শুভেন্দু। পরাজিত একজন প্রার্থী তিনি মুখ্যমন্ত্রী হয়েছে, যেটা স্বাধীনতার পর কোনোদিন হয়নি। হ্যাঁ, 11 সালে মাননীয় এমপি ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, পরে জিতেছেন, কিন্তু একজন মুখ্যমন্ত্রী ভোটে দাঁড়িয়েছেন, হেরে গেছেন, তারপরে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন, এটা পশ্চিমবঙ্গে বিধানসভা গঠনের পরে প্রথম হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসার পর হাতে মাত্র 6 মাস, তার মধ্যেই উপনির্বাচনে জিতে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দলীয় সূত্রে খবর, সম্ভবত ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। তাই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে প্রচারের জন্য 7 দিনের সময় দিয়েই উপনির্বাচন করানোর দাবি নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। আমরা নির্বাচন কমিশনের কাছে যাব, বলবো যে যাতে তাড়াতাড়ি নির্বাচনগুলো করা হয়। না করার কোনো কারণ নেই। যদি নির্বাচন কমিশন না করে আমাদের কিছু করার নেই, তবে আমরা যথাসম্ভব চাপ নির্বাচন কমিশনের উপর সৃষ্টি করব যাতে ওরা নির্বাচন করে। মাদ্রাজ হাইকোর্টের যেভাবে অবজারভেশন এবং ডাইরেকশন ছিল, সেই পরিস্থিতির এখন পরিবর্তন হয়। যারা পশ্চিমবঙ্গে পৌরসভা কর্পোরেশনের নির্বাচন করতে পারে না, এমনকি কলেজের ছাত্র সংসদের ভোট 4 বছর ধরে করতে পারে না, তাদের উপনির্বাচনের জন্য এত তাড়া কেন? বৃহস্পতিবারই দিল্লির কমিশন দফতরে যাবে তৃণমূল। কোভিড আবহে উপনির্বাচন না হওয়ায় ইস্তফা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ রাওয়াত। সেই পরিস্থিতি তৈরি হওয়া এড়াতেই কি উপনির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে তৃণমূল? প্রশ্ন রাজনৈতিক মহলের। অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। দিনভর সব থেকে চর্চিত যে বিষয়, তা হলো মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার প্রতিবাদ।
এবং এই প্রতিবাদে এবার বিধানসভার 8টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলেন বিজেপির 8 জন বিধায়ক। বিধানসভা সূত্রের খবর, বিজেপি বিধায়কদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন অধ্যক্ষ। ইস্তফা খতিয়ে দেখা হবে। আর অন্যদিকে রাজ্যপালের কাছে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠ রোধ করার অভিযোগে নালিশ জানালেন বিজেপি বিধায়কেরা। দিনভর ঠিক কি ভাবে প্রতিবাদের স্ট্র্যাটেজি কর্মসূচি তৈরি হলো দেখে নেওয়া যাক। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে বিধানসভায় অচিরেই বেঁধেছে শাসক বিরোধী দ্বন্দ্ব। বিধানসভার রীতি মেনে পিএসসি চেয়ারম্যান পদ তাদের ছাড়ার দাবি তোলে বিজেপি। তবে বিধানসভার তরফে চিঠি দিয়ে বিরোধী দলকে জানিয়ে দেওয়া হয় পিএসসি চেয়ারম্যান নিয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষই। পাবলিক অ্যাকাউন্টস কমিটির জন্য মুকুল রায়ের মনোনয়নের পরই আশঙ্কা করেছিল রাজ্যের বিরোধী দল। মুকুল রায় খাতায় কলমে বিজেপি বিধায়ক, তাই কৃষ্ণনগর উত্তরের বিধায়কের বিধায়ক পদ খারিজের দাবিতে অধ্যক্ষের কাছে আবেদন করে বিজেপি। বিরোধী দলের আবেদন নিয়ে শুনানি এখনো বাকি রয়েছে। তবে তার আগেই পিএসসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করা হয়েছে। পিএসসি চেয়ারম্যান পদ দেওয়া না হলে বিধানসভার অন্য সমস্ত কমিটির চেয়ারম্যান পদ থেকে করা হবে পদত্যাগ। আগেই হুঁশিয়ারি দিয়েছিল রাজ্যের বিরোধী দল। ঘোষণা মতোই পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিয়ে শাসক দলের সঙ্গে চূড়ান্ত সংঘাতে বিজেপি। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার প্রতিবাদে বিধানসভার 8টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপির 8 বিধায়ক। পরিষদীয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। প্রস্তাব বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন মাটিগাড়ার বিধায়ক আনন্দময় বর্মন। পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। বরাদ্দ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক মনোজ টিগ্গা। মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং শক্তি ও অপ্রচলিত শক্তি উৎস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী। বিধানসভা সূত্রে জানা গিয়েছে ইস্তফা খতিয়ে দেখা হবে। পত্রটা এখন এক্সামিন করে দেখি তারপর আমি পাস অর্ডার। বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফাই শুধু নয়, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে বিধানসভার অন্দরে বিরোধীদের কণ্ঠ রোধ করার অভিযোগে নালিশ জানালেন বিজেপি বিধায়করা। পশ্চিমবঙ্গে কিভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে, সংসদীয় ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হচ্ছে এবং বিরোধীদের প্রাপ্য অধিকার মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে, সেটা আমরা ভারতবর্ষের সমস্ত রাজ্যকে জানাতে চাই। শুক্রবার 41টা যে কমিটি রয়েছে বিধানসভার, সেই 41টা কমিটির 41 জন চেয়ারম্যানকে ডেকে পাঠিয়েছেন, তিনি বৈঠক করবেন। যদিও সেই বৈঠকে উপস্থিত থাকবেন না 8 সংশ্লিষ্ট বিধায়ক। কাজেই এই অবস্থায় দাঁড়িয়ে বিধানসভার ভবিষ্যৎ কি হয় সেদিকে তাকিয়ে আমরা। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা, কলকাতা। এবং এই পিএসসির বিতর্কের যে এখনই জল পড়ছে না, এই বিতর্কের মধ্যে সে বিষয়টা স্পষ্ট কার্যত, কারণ যেখানে আজকে শুভেন্দু অধিকারী সেই বার্তা দিয়ে রেখেছেন যে এরপর যতদূর সম্ভব আইনের রাস্তা হলে সেই আইনের রাস্তা এবং রাষ্ট্রপতি পর্যন্ত দরবার করতে হলে ততদূর পর্যন্ত করবেন শুভেন্দু অধিকারী, কিন্তু এই অনৈতিক বিষয় তিনি মেনে নেবেন না, সেই বার্তা কিন্তু কার্যত স্পষ্ট করলেন শুভেন্দু। খরচ করবেন যারা, হিসেব রাখবেন তারাই। হিসেবে গরমিল ধরা পড়ার সম্ভাবনাও তাই নেই। বিধানসভায় পিএসসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে নির্বাচিত করার পর এমন কটাক্ষই শোনাচ্ছে গেরুয়া শিবির। এই ইস্যুতে বিধানসভার ভিতরে ও বাইরে আন্দোলনকে আরও তীব্র করছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, একের পর এক দুর্নীতির ধামাচাপা দিতেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির দখল নিয়েছে তৃণমূল। মেট্রো ডেয়ারি ক্যাবিনটাস হরিণঘাটায়, সেটা আপনারা বিক্রি করে দিয়েছেন। আপনারা চান না যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রকৃত বিরোধী দলের
সদস্য চেয়ারম্যান হিসেবে আপনাদের এই দুর্নীতিগুলো তুলে ধরুক এবং জনগণের পাবলিক মানিকে প্রোটেকশন দিক, এটা আপনারা চান না, তাই আপনারা এই কাজ করেছেন বলে আমাদের মনে হয়েছে। কি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি? কেনই বা এই কমিটির চেয়ারম্যান ঘিরে এত শোরগোল? বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটি। সরকারের আয় ব্যয়ের হিসেব রাখে এই কমিটি। পিএসসি রিপোর্টের ভিত্তিতেই সিএজি রিপোর্ট হয়। রীতি অনুযায়ী চেয়ারম্যান পদ বিরোধীদের দেওয়া হয়। বাম জামানায় বিরোধীরা এই পদে ছিলেন। 2016-তে শঙ্কর সিংকে পিএসসির চেয়ারম্যান করা হয়। খাতায় কলমে তিনি অবশ্য ছিলেন কংগ্রেসের বিধায়ক, যদিও কংগ্রেস ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। একই ঘটনা ঘটে মানস ভূঁইয়ার ক্ষেত্রেও। লোকসভাতেও এমন নজির রয়েছে। 2009 সালে লোকসভায় পিএসসি চেয়ারম্যান হন যশবন্ত সিনহা। দল থেকে বহিষ্কৃত হলেও এই পদেই থেকে যান তিনি। এই পরিস্থিতিতে পিএসসি ইস্যুতে সুর আরো চড়া করছে গেরুয়া শিবির। এই ইস্যুতে জাতীয় রাজনীতিতেও ঝড় তুলতে মরিয়া বিজেপি। আমরা আগামী সপ্তাহে এই প্রতিলিপি রাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষের কাছে পৌঁছে দেব। আর আমরা আগামীকাল থেকেই ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের লিডার অফ দি হাউস, লিডার অফ অপোজিশন এবং অধ্যক্ষ উপাধ্যক্ষদের আমরা এই কপি পাঠিয়ে পশ্চিমবঙ্গে কিভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে, সংসদীয় ব্যবস্থাকে রাজনীতিকরণ করা হচ্ছে এবং বিরোধীদের প্রাপ্য অধিকার মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে, সেটা আমরা ভারতবর্ষের সমস্ত রাজ্যকে জানাতে চাই। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে বারবার বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিএসসি বিতর্কে এবার সেই একই অভিযোগ রাজ্যের বিরোধী দলের গলাতেও। প্রশ্ন উঠছে, জিটিএর অডিট থেকে আমফান দুর্নীতি বা প্যান্ডেমিক পারচেজ স্কিম সহ বিভিন্ন ইস্যুতে অস্বস্তি এড়াতেই কি এই সিদ্ধান্ত? রিপাবলিক বাংলা।